सो नमस्कार फ्रेंड्स एंड वेलकम यू ऑल इन आवर चैनल लेट्स गेट पेपर एग्जाम। तो आज तो देखते पाচ্ছ যে প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে আমরা ক্লাসগুলো নিয়ে আসছি এবং সকালেও ক্লাস করেছি, সেগুলো আশা করি তোমরা দেখেছো। আর যদি কেউ মিস করে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে কিন্তু 26 নাম্বার ক্লাস করছি। আমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আজকে ক্লাস শুরু করা যাক, তাহলে অবশ্যই তোমার লাস্ট অবধি থাকবে। তাছাড়া জানিয়ে রাখছি আমরা টার্গেট টিপিএসসি 2022 করে যে কোর্স শুরু করেছি সেটার মধ্যে অনেকে রেসপন্স করে জয়েন করেছো। যারা জয়েন হলে অবশ্যই হতে পারো, জানো যে কিন্তু নেক্সট মান্থে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। তো আগে থেকে প্রিপারেশন যদি সেইভাবে করতে চাও অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারো। কীভাবে জয়েন হবে? প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ভিডিও নিচে দেওয়া ক্লাসরুম আইডি লাগাবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করার পর তারপর মান্থলি কোর্স ফি 499 পে করতে হচ্ছে এবং তার বিনিময়ে তোমরা সেসব কিছু পাচ্ছ। ইভেন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এবং যেসব কিছু ক্লাস করাচ্ছি সবগুলো ক্লাসই কিন্তু পাচ্ছ, ঠিক আছে। সো অবশ্যই বলবো লেটস গেট পেপার এক্সাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন হতে পারো ক্লাস রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট থ্রু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফ্রেন্ড, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনেও পাবে, সেখান থেকে জয়েন করতে পারো। লাইক শেয়ার আশা করবো তোমরা সবাই করে নিয়েছো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে যে ক্লাসের আপডেট কিন্তু সবার প্রথমে পাচ্ছ। সো আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে কিন্তু অনেকগুলো ক্লাস করাচ্ছিলাম এবং লাস্ট দুটি ক্লাস কিন্তু করেছি ভাইসরয়ের উপর থেকে। ভাইসরয় অথবা গভর্নর জেনারেল যে ছিলেন, গভর্নর জেনারেল অথবা ভাইসরয়ের উপর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের উপর থেকে আমরা ক্লাস করেছিলাম। তো গতকালকেও কিন্তু হয়েছে, হোয়াটসঅ্যাপসের মধ্যে টেস্ট হয়েছিল এবং তার আগে তো আমরা ক্লাস নিয়েছি ইউটিউবের মধ্যে। এবং আজকে ওয়ান সেকেন্ড আরেকটি ক্লাস। কোয়েশ্চন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ভিকটিম অফ লর্ড ডালহৌসিস যে পলিসি অফ ডক্ট্রিনস অফ ল্যাবস। যে লর্ড ডালহৌসি যে পলিসি নিয়ে এসেছিল, কী পলিসি? যে ডক্ট্রিন অফ ল্যাবস, সেই পলিসির শিকার নিচে কোন রাজ্যটি প্রথম হয়েছিল? সেই পলিসির শিকারটি। যে তোমরা জানো যে ডক্ট্রিনস অফ ল্যাবস দ্বারা কিন্তু বিভিন্ন রাজ্যকে গ্রাস করার যে নীতি যে লর্ড ডালহৌসি দ্বারা নিয়ে আসা হয়েছিল, তো সেইভাবে কিন্তু নিচের কোন রাজ্যটি সেটির প্রথমে আসে ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে উপরে দেওয়া নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে একমাত্র যে সাতারা সেই রাজ্যটি কিন্তু সবচেয়ে প্রথমে আসে, কিন্তু সেটির শিকার হয়েছিল। সেটি 1848 নাগাদ, কিন্তু যে 1848 নাগাদ যে লর্ড ডালহৌসি সেই ডক্ট্রিনস অফ ল্যাবস দ্বারা কিন্তু অধিগ্রহণ করা হয়েছিল ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, হুইচ গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া অ্যাডভোকেটেড র্যাপিড রেলওয়ে কনস্ট্রাকশনস ইন ইন্ডিয়া। যে কোন গভর্নর জেনারেল, অর্থাৎ কোন গভর্নর জেনারেল দ্বারা যে ক্লেম করা হয়, কি করা হয়েছিল? যে দ্রুত রেলপথ নির্মাণের পক্ষে ছিলেন। নিচে কোন গভর্নর জেনারেল? তো ফ্রেন্ড তোমরা জানো যে ব্রিটিশ তারা কিন্তু রেলপথ নির্মাণের পেছনে রেলপথ নির্মাণের পেছনে অনেক বড় উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যকে কার্যকর করতে কিন্তু সেই রেলপথ ভারতের মধ্যে স্থাপন করা হয়। আমরা জানি যে রেলপথ কিন্তু ভারতের মধ্যে ব্রিটিশ তারা নিয়ে এসেছিল এবং সেগুলো নিয়ে আসার সুবিধাটাও তারা ভোগ করেছিল প্রথম দিকে, ঠিক আছে। কারণ নিয়ে আসার জন্য তারা যাতে আমাদের দেশ থেকে মালগুলো যাতে ট্রান্সফার করতে পারে খুব ইজিলি, রেলপথে তো মাল ট্রান্সফার করাটা খুবই নিরাপদ এবং একসাথে প্রচুর মাল ট্রান্সফার করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাতে ভারতের উপর যে রেললাইন প্রচুর তাড়াতাড়ি যাতে বিছানো যায় সেক্ষেত্রে কাজ করেছিল নিচে কোন গভর্নর জেনারেল? তো সঠিক উত্তর কোয়েশ্চন নাম্বার 2, যে ফ্রেন্ড লর্ড ডালহৌসি। যে লর্ড ডালহৌসিকে যে বলা হয় যে ভারতের মধ্যে র্যাপিড রেলওয়ে কনস্ট্রাকশন শুরু করার ক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন রয়েছে ফ্রেন্ড। তো লর্ড ডালহৌসি গভর্নর জেনারেল হয়ে ভারতে এসেছিল সেই 1849 ফ্রেন্ড। 1849 কিন্তু উনি এসেছিল, ঠিক আছে। তারপর থেকেই সেটার কাজ খুব দ্রুতভাবে চলেছিল। নেক্সট কোয়েশ্চন, হো লেড ডাউন দ্য ফাউন্ডেশনস অফ মডার্ন পোস্টাল সিস্টেম। এখন যে বর্তমানে আমরা পোস্টাল সিস্টেম দেখতে পাই, যে ডাক ব্যবস্থা দেখতে পাই, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস পাঠিয়ে থাকি, ঠিক আছে। সেই আজকের মডার্ন ডাক ব্যবস্থা মডার্ন যে ডাক ব্যবস্থা নিচে কার সময়কালে সেটা শুরু করেছিল? আধুনিক যে ডাক ব্যবস্থার ভিত্তি নিচে কে স্থাপন করেছিল? বর্তমানে আমরা সেই ডাক ব্যবস্থার প্রপার ইউজ করছি বিভিন্নভাবে। তো সেই ডাক ব্যবস্থা নিচে কোন গভর্নর জেনারেল দ্বারা কিন্তু শুরু করা হয়েছিল?
তো তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার হিস্ট্রি ক্লাস কবে থেকে করাচ্ছেন, হিস্ট্রি ক্লাস কবে থেকে করাচ্ছেন। তোমরা অবশ্যই কিন্তু সেভাবে রেসপন্স করবে। আমরা কিন্তু ক্লাসটি আগে ওয়াইসএপসের মধ্যে করাতাম, বাট এখন তোমাদের সবার সুবিধার্থে আমরা সেই ইউটিউবের মধ্যে করাচ্ছি, সেখানে অনেকে উপকৃত হবে। পাশাপাশি ক্লাসের পিডিএফটি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই পাবে সেখানে, ঠিক আছে, এবং টেস্ট হিসাবেও সেখানে পাচ্ছ। ওয়ান সেকেন্ড সঠিক উত্তর কী হবে? তো তার জন্য অবশ্যই তো লাইক শেয়ার সবাই করবে বেশি করে। কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর ফ্যান। ওয়ান সেকেন্ড, সেই যে মডার্ন পোস্টাল সিস্টেম সেটির ব্যবস্থা করেছিল কিন্তু লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়কালে সে মডার্ন পোস্টাল সিস্টেমের ব্যবস্থা করা হয়েছিল। আন্ডার হোস গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়ে ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। নিচের কার সময়কালে যে রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছিল? নিচে কার সময়কালে রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছিল? এখনই আমরা কিছুক্ষণ আগে কিন্তু কোয়েশ্চনটি অন্যভাবে পড়েছিলাম, যে আমরা পড়েছিলাম কার সময়ে যে রেলওয়ে কনস্ট্রাকশনকে খুব রেপিড করা হয়েছিল, খুব তাড়াতাড়ি করা হয়েছিল দ্রুত। তো কী পড়েছিলাম? যে লর্ড ডালহৌসি। তো ওয়ান সেকেন্ড, কিন্তু সেখানে রাইট অ্যান্সার লর্ড ডালহৌসি হবে। যে ডালহৌসি কিন্তু দ্য রেলওয়ে ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু ডালহৌসির দ্বারা। ডালহৌসির দ্বারা কিন্তু সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, অবশ্যই সেটা মনে রাখবে। এবং উনি কিন্তু সেটা রিপিট বিস্তারও করেছিল ভারতের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 6, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আউটব্রেক অফ দ্য রিভোল্ট 1857? যে 1857 যে রিভোল্ট ছিল অথবা ফার্স্ট অফ ইন্ডিপেন্ডেন্ট, যে ভারতের স্বাধীনতা যুদ্ধ, সেটি বলা হচ্ছে যে কার সময় আউটব্রেক হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল। যে 1857 সালে সেই বিদ্রোহ কিন্তু শুরু হওয়ার সময়ে তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? যেহেতু আমাদের ক্লাসগুলো কিন্তু গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের উপর থেকে করাচ্ছি, ঠিক আছে, তো সেটিকে বেস করে কিন্তু কোয়েশনগুলো। তো তাছাড়া আমরা প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু বিভিন্ন টপিককে বেস করে করেছিলাম। তাছাড়া আশা করব সবগুলো ক্লাস তোমরা করেছো, তাহলে আশা করব শিখতে পারবে। তাছাড়া বলে রাখছি যে আমরা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে প্রচুর ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, প্রচুর সংখ্যক ক্লাস রয়েছে। তোমরা অবশ্যই কি ভিজিট করে সেগুলো দেখতে পারো। কেউ যদি মনে করো আরেকটু এগিয়ে থাকবে, তো তাহলে কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারো। কোয়েশ্চন নাম্বার 5 সঠিক উত্তর, যে কার সময় সেই বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিংয়ের সময় সেই বিদ্রোহ কিন্তু সে 1857 সালে সেই বিদ্রোহ শুরু হয়। কোয়েশ্চন নাম্বার 9, হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? এখানে ভাইসরয়, তোমরা জানো যে গভর্নর জেনারেল পরবর্তী কিন্তু কালে পরিবর্তন করে, সে 1857 সালের পরে পরিবর্তন করে সে ভাইসরয় করা হয়েছিল। তাহলে কে ছিল প্রথম ভাইসরয়? তো কে ছিল প্রথম ভাইসরয়? তো ভাইসরয় ছিল প্রথম ভাইসরয় যদি বলি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ইজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশনস, যে লর্ড ক্যানিং দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ওনার টেনিওর ছিল সে 1858 থেকে 1862 পর্যন্ত। সে 1857 সালের পরবর্তীকালে কিন্তু ভাইসরয় সে পদ সেটি ক্রিয়েট করা হয়েছিল, ঠিক আছে। তো লর্ড ক্যানিং ছিল যে প্রথম ভাইসরয়, সেটি মনে রাখবে। সে 1858 থেকে 1862 পর্যন্ত ওনার সময়কাল ছিল। কোয়েশ্চন নাম্বার 7, So Queen Victoria Proclamations was read out by Lord Canning on 1st November 1858. যে কুইন ভিক্টোরিয়ার যে ঘোষণা, সেই ঘোষণাটি কার দ্বারা পড়া হয়েছিল সেটা তো মনে রাখবে। কার দ্বারা পড়া হয়েছিল? লর্ড ক্যানিংয়ের দ্বারা। যে লর্ড ক্যানিংয়ের দ্বারা সেই কুইন ভিক্টোরিয়ার সেই ঘোষণাটি পড়া হয়েছিল কবে নাগাদ পড়া হয়েছিল? যে 1st নভেম্বর 1858 নাগাদ কিন্তু পড়া হয়েছিল। 1st নভেম্বর 1858 নাগাদ কিন্তু পড়া হয়েছিল। তাহলে সেটি কোথায় পড়া হয়েছিল, কোথায় পরে সেটি শোনানো হয়েছিল? ভিক্টোরিয়ার সেই ঘোষণাটি নিচে কোন জায়গায়, ভারতে কোন জায়গায় পরে শোনানো হয়েছিল, যেটি লর্ড ক্যানিং দ্বারা পড়া হয়েছিল, এবং সেটা পড়েছিল 1st নভেম্বর 1858। তো নিচে তো লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই অবশ্যই কিন্তু রিপ্লাই করবে। তো সেটি হয়েছিল কিন্তু এলাহাবাদে কিন্তু প্রথমবারের মতো সেটি পড়া হয়েছিল। সেই কুইন ভিক্টোরিয়া সেই প্রোক্লেমেশনস ঘোষণাটি এলাহাবাদের মধ্যে কিন্তু হয়েছিল। কুইন ভিক্টোরিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া ইন, যে কুইন ভিক্টোরিয়া নিচে কোন সালে ভারতের সম্রাজ্ঞী নিযুক্ত হন? ভারতের সম্রাজ্ঞী অথবা এমপ্রেস নিচে কোন সালে নিযুক্ত হয়েছিল কুইন ভিক্টোরিয়া? যেহেতু প্রোক্লেমেশনটি আমরা পড়েছিলাম, যে প্রোক্লেমেশনটি কিন্তু যে ক্যানিং দ্বারা পড়ানো হয়েছিল, সেটি নিয়ে আসা হয়েছিল 1st নভেম্বর 1858, এবং সেটি কোথায় পড়ানো হয়েছিল? এলাহাবাদের মধ্যে হয়েছিল। তাহলে অবশ্যই কিন্তু কুইন ভিক্টোরিয়া কিন্তু সেই 1858 কিন্তু এসেছিল, যে সম্রাজ্ঞী নিযুক্ত হয়েছিল। তার পরবর্তীকালে তো সেটি পড়া হবে না, তার পরবর্তীকালে তো ওনার আদেশগুলো মানা হবে। তো 1858 কিন্তু উনি যে ভারতের সম্রাজ্ঞী নিযুক্ত হন।
সো ইন্ডিয়ান হিস্ট্রি যে ক্লাসটা করাচ্ছি আমরা শুধু যে ট্যাট এবং এসটিজি ট্যাট যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য নয়, পাশাপাশি টিপিএসসি ট্যাট এবং অন্যান্য যেসব এক্সামের মধ্যে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থাকে অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পুরো কভার করছি, এনশিয়েন্ট মিডিভাল মডার্ন সবগুলোই পড়াচ্ছি। আগে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি করিয়েছি, এখন মডার্ন হিস্ট্রি পড়াচ্ছি, অবশ্যই মিডিভাল হিস্ট্রিও পড়াবো আমরা। কোয়েশ্চন নাম্বার 9, দ্য ফার্স্ট সেন্সাস ওয়াজ কন্ডাক্টেড অ্যাট দ্য টাইম অফ, যে প্রথম যদি আদমশুমারির কথা বলা হয় তাহলে সেটি প্রথমবারের মতো কবে নাগাদ কন্ডাক্ট করা হয়েছিল? কবে নাগাদ কন্ডাক্ট, অর্থাৎ যে কার দ্বারা সেটি কন্ডাক্ট করা হয়েছিল? দ্য ফার্স্ট সেন্সাস ওয়াজ কন্ডাক্টেড অ্যাট দ্য টাইম অফ, সো রাইট অ্যান্সার যে লর্ড মায়োর সময়কালে কিন্তু যে প্রথমবারের মতো সেন্সাস সেটি হয়েছিল ফ্রেন্ড। ইয়েস, যে সেই 1872 সালে কিন্তু, যে 1872 AD প্রথমবারের মতো যে সেন্সাস ডান করা হয়েছিল ইন্ডিয়ার মধ্যে, সেটি কার আন্ডারে? যে লর্ড মায়োর আন্ডারে কিন্তু তখন রুল করেছে লর্ড মায়োর, ওনার সময়কালে কিন্তু সেটি প্রথমবারের মতো করা হয়েছিল। ঠিক আছে, প্রথমবারের মতো মনে রাখবে যে 1872 সালে, সেটা মনে রাখবে, কিন্তু কার দ্বারা করেছে? লর্ড মায়োর দ্বারা। পরবর্তীকালে কিন্তু ফার্স্ট অফিসিয়াল সেন্সাস করেছিল ইন্ডিয়ার মধ্যে, কিন্তু যদি বলি যে ফার্স্ট অফিসিয়াল সেন্সাস কবে ইন্ডিয়ার মধ্যে করা হয়, তাহলে হবে যে 1881 AD। যে 1881 AD তখন সময় যে টেনিউর ছিল, তো সময়কাল ছিল লর্ড রিপনের সময়কালে কিন্তু অফিসিয়ালি করা হয়েছে, সেটা কিন্তু মনে রাখবে। সেই দুটি কোয়েশ্চন কিন্তু অবশ্যই সবাই মনে রাখা ভালো করে, যে প্রথমবার তো হয়েছে লর্ড মায়োর সময়, তখন সময়কাল ছিল 1872, এবং পরবর্তীকালে কিন্তু অফিসিয়ালি করা হয়েছিল লর্ড রিপনের সময়, সে 1881 সালে ফ্রেন্ড। সো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো এবং ক্লাসগুলো থেকে কিছুটা শিখতে পারছো। যদি সেরকমটা হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে নিচে দেওয়া, তাহলে আমরাও অবশ্যই কিন্তু মোটিভেট হবো যে ক্লাসগুলো রেগুলারলি সেইভাবে প্রোভাইড করতে। তোমরা জানো যে এখন আমরা সপ্তাহে 3 দিন কিন্তু প্রোভাইড করছি। ঠিক আছে, তোমাদের সাথে টাইম টেবিল অলরেডি শেয়ার করেছি আমরা, কবে নাগাদ করছি, চলো আবার দেখে নেই। সো এই দেখো সেই টাইম টেবিল, কখন শেয়ার করছি আমরা ইন্ডিয়ান ক্লাস অন ইউটিউব, যে সানডে, টুইসডে এবং থার্সডেতে কিন্তু করাচ্ছি। ঠিক আছে, উইকলি 3 ক্লাস হবে এবং বিকাল 4টার দিকে হচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের ডেলি মক টেস্ট চলছে কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে, পাশাপাশি অন্যান্যগুলো চলছে, তোমরা দেখতে পারো সেই টাইম টেবিল। কীভাবে জয়েন হতে হবে তোমরা জানো, অলরেডি আমরা বলে দিয়েছি ওয়েবসাইটের মাধ্যমে, সেই ক্লাসরুম আইডি লাগিয়ে কিন্তু। ঠিক আছে, তো সেটা আমরা 21 মার্চ থেকে স্টার্ট করেছি। তোমরা এখনও যদি যারা জয়েন হবে তারা সেসব কিছু পাচ্ছ। আমরা মোর দেন কিন্তু 120 কিন্তু টেস্ট সেখানে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনস। Which one of the following Viceroy of India was murdered by convict in Andaman and Nicobar Island while he was on tour? The নিচের কোন ভাইসরয়কে মারা হয়েছিল? নিচের কোন ভাইসরয়কে মারা হয়েছিল? কোথায় মারা হয়েছিল? যে আন্দামান নিকোবর দ্বীপে। কিন্তু কাদের দ্বারা মারা হয়েছিল? কার দ্বারা? যে একজন দোষীর দ্বারা কিন্তু হাতে খুন হয়েছিল সেই ভাইসরয়। তো কে সেই ভাইসরয় ছিল? ওনাকে ওনার অফিসে গিয়ে মারা হয়েছিল সেই ভাইসরয়কে। সে আন্দামান নিকোবর আইল্যান্ডে যখন ট্যুরে ছিলেন তখন সময় ওনাকে মারা হয়েছিল। তো কে সে ব্যক্তি ছিল? কাকে সে মারা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10, কাকে সে মারা হয়েছিল? তো মারা হয়েছিল কিন্তু ফ্যান লর্ড মায়োকে কিন্তু মারা হয়েছিল। ওনাকে মারা হয়েছিল, মনে রাখবে কোথায় মারা হয়েছে? আন্দামান নিকোবর সেই দ্বীপের মধ্যে কিন্তু মারা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 11, হু ইজ রাইটলি কল দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? যে নিচের কাকে বলা হয়, কি বলা হয়? যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। কে সে ব্যক্তি? কোন সে ব্যক্তিকে বলা হয় যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্ডিয়া? তো অবশ্যই তোমরা জানবে, সেক্ষেত্রে কিন্তু লর্ড রিপনকে বলা হয়। কিন্তু লর্ড রিপনকে বলা হয় যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ। তো লর্ড রিপনকে কিন্তু বলা হয় ফ্রেন্ড। সো লর্ড রিপনকে রিগার্ড করা হয় যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্ডিয়া। কেন বলা হয় যদি বলো, যে উনি কিন্তু প্রথম দেখিয়েছিল সেই ইন্ডিপেন্ডেন্স, যে ইন্ডিয়ানদের ইন্ডিপেন্ডেন্সের টেস্ট দেখিয়েছিল, যে ফার্স্ট টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স বাই এস্টাবলিশ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন 1882। উনি কিন্তু সেটা দেখিয়েছে, মানুষের সামনে নিয়ে এসেছিল। ঠিক আছে, এবং সেটা কবে নাগাদ নিয়ে এসেছিল? সেই 1882 সাল নাগাদ কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো তার জন্য বলা হয় যে লর্ড রিপন রিগার্ড যে লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। যে ভারতের স্বাধীনতার প্রথম যে টেস্ট সেটা কিন্তু উনি মানুষকে দিয়েছিলেন, তো তার জন্য সেইভাবে বলা হয় ওনাকে ফাদার। কোয়েশ্চন 12, হুইচ অ্যামং দ্য ফলোইং ভাইসরয় ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলবার্ট বিল কন্ট্রোভার্সি? যে নিচের কোন ভাইসরয়
সেই ইলবার্ট বিল বিতর্কের সাথে যুক্ত রয়েছে? নিচের কোন ভাইসরয়? সো সেই ইলবার্ট বিল ভাইসরয়ের সাথে যুক্ত ছিল কিন্তু সেই লর্ড রিপন কিন্তু যুক্ত ছিল সেই ইলবার্ট বিল বিতর্কের সাথে কিন্তু লর্ড রিপন। দ্য স্ট্র্যাটেজি অফ ডিভাইড অ্যান্ড রুল ওয়াজ অ্যাডপ্টেড বাই, নিচে কার দ্বারা স্ট্র্যাটেজি অ্যান্ড ডিভাইড অ্যান্ড রুল সেটা গৃহীত হয়েছিল সেই কৌশলটি? তোমরা জানো যে সে স্ট্র্যাটেজি ডিভাইড অ্যান্ড রুল বেসিক্যালি যে আমাদের যে ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু যে ইউনিটিকে ব্রেক করার জন্য ডিভাইড অ্যান্ড রুল ইউজ করে যে ইউনিটিকে যাতে ব্রেক করা যায় তার জন্য সেই ডিভাইড অ্যান্ড রুল আনা হয়েছিল, যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন ভেদাভেদ লাগানো যায়, তাহলে যে ব্রিটিশ তাদের কিন্তু স্বার্থ যাতে উদ্ধার হয়, তারা যাতে নিজেদের টার্গেটে পৌঁছাতে পারে, তার জন্য তারা সেই ডিভাইড অ্যান্ড রুল সেটা শুরু করেছিল, যাতে আমাদের মধ্যে ইউনিটিটা ব্রেক করা যায় সেই ক্ষেত্রে। তো তবুও ব্রিটিশরা কার্যকর হয়নি, ঠিক আছে না। একটা সময় তো দেখা গিয়েছিল মানুষ সেগুলারতে ফেসে যাচ্ছিল, ঠিক আছে, বাট পরবর্তীকালে মানুষ নিজেদেরকে সামলিয়ে নিয়েছিল এবং যার জন্য আমরা কিন্তু পরবর্তীকালে যে ইন্ডিপেন্ডেন্স পাই। তো সেই ডিভাইড অ্যান্ড রুল সেটি নিচে কার দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল? তো ফ্রেন্ড সেটি কার দ্বারা করেছে? সেই লর্ড মিন্টু দ্বারা কিন্তু লর্ড মিন্টুর দ্বারা সেই ডিভাইড অ্যান্ড রুল কিন্তু গৃহীত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 14, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়েন দ্য ব্রিটিশ ইন্ডিয়া ক্যাপিটাল ওয়াজ শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি? তোমরা জানো যে আগে আমাদের ক্যাপিটাল ছিল ক্যালকাটা, সেই ব্রিটিশ ইন্ডিয়া ক্যালকাটা, এবং পরবর্তীকালে ক্যালকাটা থেকে দিল্লিতে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল ক্যাপিটাল। তাহলে আমাদের যে কোয়েশ্চন সেটি হলো যে ভাইসরয় তখন সময় কে ছিল? আমরা পড়েছিলাম প্রথম তো ছিল গভর্নর জেনারেল, তারপর কিন্তু ভাইসরয় প্রথম ছিল যে বেঙ্গলের, তারপর অল ওভার ইন্ডিয়াতে করে গভর্নর জেনারেল, সে পদ তাদের দায়িত্ব, পরবর্তীকালে সেটিকে ভাইসরয় করে সে 1858 পরে। তো এখন যে কোয়েশ্চন সেটি নিচে কে আসলে সে ব্যক্তি যখন ক্যালকাটা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয় ক্যাপিটাল? তো তখন সময় ছিল লর্ড হার্ডিঞ্জ, যে লর্ড হার্ডিঞ্জ কিন্তু ছিল তখন সময় গভর্নর জেনারেল, ওনার সময়কালে সেটি ট্রান্সফার করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। সো ফাইনালি কিন্তু ফেব্রুয়ারি 13, 1931 কিন্তু লর্ড ইরউইন কিন্তু সেটা ইনোগ্রেট করেছিল নিউ ক্যাপিটাল কিন্তু, ঠিক আছে। তো ইরউইন কিন্তু সেটা ইনোগ্রেট করেছিল ফাইনালি 1931-এ, বাট তার 100 বছর আগে কিন্তু লর্ড হার্ডিঞ্জ কিন্তু দেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া কিন্তু লর্ড হার্ডিঞ্জ কিন্তু সেটা ট্রান্সফার করেছিল, ঠিক আছে, কলকাতা টু দিল্লি। পরবর্তীকাল লর্ড ইরউইন যখন আসে তখন ফেব্রুয়ারি 13, 1931 তখন সময় কিন্তু সেটা ফর্মালি বা অফিসিয়ালি কিন্তু ক্যাপিটালকে ইনোগ্রেট করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 15, সাইমন কমিশনস কেম টু ইন্ডিয়া ইন দ্য রেইন অফ হুইচ ভাইসরয়? দ্য সাইমন কমিশন এসে কোন ভাইসরয়ের সময়কালে এসেছিল? তোমরা আসলে সবাই জানবে যে সাইমন কমিশন কোন ভাইসরয়ের সময়কালে এসেছিল। আমরা পড়েছি যে গো সাইমন ব্যাক নারা লাগিয়েছিল ভারতে মানুষ, ঠিক আছে। তো সাইমন কমিশন কার সময়কালে এসেছিল? পরবর্তীকালে গান্ধীজি এবং আইরিনের মধ্যে কিন্তু সেই গান্ধী আইরিন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। সো সঠিক উত্তর যে সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া রেইন অফ দ্য কার সময়কালে এসেছিল? লর্ড ইরউইনের সময়কালে। ফ্রেন্ড লর্ড আইরিনের সময়কালে কিন্তু এসেছিল। যে সাইমন কমিশন অ্যাডপ্ট করা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা 1927, মনে রাখবে 1927 নাকি অ্যাডপ্ট করা হয়েছিল, এবং সাইমন কমিশন ভিজিট করেছিল 1928। তখন সময় ভাইসরয় ছিল লর্ড ইরউইন। লর্ড ইরউইনের সময়কাল ছিল সেই 1926 থেকে কিন্তু 1931 পর্যন্ত সময়কাল ছিল, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস 3 লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাইলে ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখান থেকে করতে পারো। F4 সাইজ ফরম্যাটে পাবে, তাছাড়া সিঙ্গেল মান্থ করলে সেভাবে করতে পারো। ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। অবশ্যই বলবো লেটস গেট ত্রিপুরা একদম টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন হবে, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে, কখন কী করাচ্ছি কী দিচ্ছি। তাছাড়া বলবো যে তোমাদের কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। অনেকেই বলছিল স্যার কীভাবে কন্ট্যাক্ট করবো কোনো সমস্যা হলে, তো সেভাবে করতে পারো। লাইক শেয়ার তোমরা সবাই করে নিয়েছো আমি আশা করবো, এবং যারা না সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।